আমি কি বললাম? মাইক নাই সবার প্রথমে, মাইক নেই, তাই কথা বলছি। এই হচ্ছে তোদের আজকে নতুন চ্যাপ্টার শুরু হচ্ছে। শুরু হবে লাইভ হবে বন্ধ, ক্লাস শুরু। তোদের চ্যাপ্টারটার নাম কি? রিপ্রোডাক্টিভ হেলথ। এবং একটা মজার বিষয়, আগেরবার এই রিপ্রোডাক্টিভ হেলথের সংজ্ঞা থেকেই কোশ্চেন আসে। বাংলায় কি বলে? জননগত স্বাস্থ্য। 2 নম্বর বা 3 নম্বর ম্যাক্সিমাম। এবার সবার প্রথমে এই হচ্ছে তোদের রিপ্রোডাক্টিভ হেলথের সিলেবাস। প্রথমে কি লেখা আছে না? নিড ফর রিপ্রোডাক্টিভ হেলথ। কেন রিপ্রোডাক্টিভ হেলথ দরকার? প্রিভেনশন অফ সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজেস, মানে আমাদের বিভিন্ন রোগ আছে যারা কি হয় বলতো মিলনের মাধ্যমে ছড়ায়, যেমন এইচআইভি, হেপাটাইটিস বি, এগুলো। তারপর আমাদের বিভিন্ন বার্থ কন্ট্রোল মেথড আছে, কিভাবে আমরা জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে পারি বা মিলন করলে বাচ্চা হবে না, সেগুলো সম্বন্ধে আমরা দেখব। এই জিনিসগুলো আছে। অ্যামনিওসিনথেসিস, কি অ্যামনিওসেন্টেসিস, এটা আমরা অঙ্ক করেছি। অ্যামনিওটিক তরল বের করে ভ্রূণের লিঙ্গ পরীক্ষা না করা, ওইটা জিনিস। তারপর যদি কোনোভাবে অ্যাক্সিডেন্টাল ভাবে প্রেগন্যান্সি, যদি কোনোভাবে অ্যাক্সিডেন্টালি কেউ প্রেগন্যান্ট হয়ে যায় বা কেউ অ্যাবর্শন করতে চায়, তাহলে এই টেকনিকটা ব্যবহার করতে হবে। এটাকে আমরা কি বলি? এমটিপি। তারপর যদি কারো মনে কর কেউ নরমালি বাচ্চা নিতে পারে না, তাদেরকে আমাদের সাহায্য করতে হবে বাচ্চা নেওয়ার জন্য, এটাকে আমরা কি বলি? এআইডি বা অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ টেকনোলজি। এগুলো সম্বন্ধে আমরা পড়বো এক করে। তো সবার প্রথমে সবাই চলে আসে, ওই যে ওদের বেঞ্চে বস, ওদের বেঞ্চে বস। আচ্ছা চাইবে যা, আপনার রেকর্ড হচ্ছে তো। আরে বাবা চুপ করে থাক। সাথে এখানে যাস না, উপরে ক্যামেরা দেখিস। ইয়েটা দেখিস, মোবাইলটা দেখিস। না দেখো, এটা হচ্ছে তো এনসিইআরটি থেকে নেওয়া সংজ্ঞা, তোদের বইও আছে। সবার প্রথমে দেখ, ভুয়ের মতে এই কথা কি বলছে? ভুয়ের মতে আমাদের জননগত স্বাস্থ্য বলতে আমরা কি বুঝি? কি লেখা আছে এখান থেকে? পয়েন্ট টু বলতো প্রক্ষোভিক মানে কি? প্রাকৃতিক মানে হচ্ছে ইমোশন। তাহলে জননগত স্বাস্থ্য বলতে কি বোঝায়? জননের সব দিক, অর্থাৎ শারীরিকভাবে তাকে কি হতে হবে? সুস্থ হতে হবে। তাকে ইমোশনালি কি হতে হবে? সুস্থ হতে হবে। আচরণগত, আচরণ এমন হওয়া উচিত এই না যে অ্যাগ্রেসিভ, যারা রেপিস্ট থাকে তাদের ব্যবহার কেমন থাকে? অ্যাগ্রেসিভ বিহেভিয়ার থাকে। তাহলে এটা কি একটা স্বাভাবিক আচরণ? একদমই না। তাহলে আচরণগত ভাবে তাকে কি করতে হবে? ঠিকঠাক হতে হবে। এবং সামাজিক দিক, সামাজিক মানে মনে কর কেউ এইচআইভি পজিটিভ, তাকে মানুষ কেমন করে দেখে? সমাজ অন্য নজরে দেখে, কিন্তু একজন সুস্থ মানুষকে কি মানুষ অন্য নজরে দেখে না। তাহলে কি শারীরিক দিক দিয়ে ঠিকঠাক হতে হবে। এবার একটা পোলিও আক্রান্ত রোগী, ও কি জননগত দিক দিয়ে ঠিক হবে? তাহলে শারীরিক দিয়ে তাকে কি হতে হবে? ঠিকঠাক হতে হবে। তার মধ্যে ইমোশন থাকতে হবে। তার মধ্যে কি হবে? আচরণগতভাবে মানে সুস্থবান হতে হবে এবং তাকে সামাজিক যাতে সে মান্যতা পায়। এই চারটা জিনিস যদি ঠিকঠাক থাকে, তাহলে আমরা বলতে পারি যে ওই মানুষটা জননগত স্বাস্থ্য বা রিপ্রোডাক্টিভ হেলথ একদম পারফেক্ট। বুঝলি? একবার রেপিস্ট মানে কি বলে গেল? ওরা কি হয়? অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের হয়। আরজি করে যে আমাদের রেপ কেসটা হয়েছিল, কি হয়েছিল? রেপ করতে শুধু তাই না, রড দিয়ে একবারে গোটা শরীরকে নষ্ট করে দিল। তাহলে ও কি
আচরণগত দিক দিয়ে ঠিক না, হেড তো এমনিতেই খারাপ, কিন্তু তারপরেও এমন এমন কিছু কার্য করে রাখবে যাতে চিনতেই না পারে মানুষ যে ও কি বুঝে। তারপরে একবার দেখ, তাই একটি সমাজকে জনগত দিক দিয়ে সুস্থ তখনই বলা যাবে যখন সেই সমাজের লোকেদের জননাঙ্গ সমূহ শারীরিকভাবে ঠিক থাকবে এবং কার্যকর থাকবে এবং যৌন সংক্রান্ত সব বিষয়গুলিতে নিজেদের মধ্যে ইমোশন, আচরণগত এই সব কিছু কি থাকবে, স্বাভাবিক থাকবে। বুঝা গেল? প্রথম যে সংজ্ঞাটা দেওয়া আছে ওটা কাটিয়ে যাবে বইয়ের মধ্যে যেটা পরপরই পারি। এবার ইন্ডিয়া হচ্ছে আমাদের এমন একটা দেশ যে মনে করেছিল যে এই রিপ্রোডাক্টিভ হেলথ সম্বন্ধে পড়া খুব জরুরি। তার জন্য আমাদের এটা 1951 সালে মানে ভারত স্বাধীনতার কিছু বছরই পর আমাদের প্রথম ইলেকশন কবে হয়েছিল, এই সময় 1950 1951 এই সময় প্রথম ইলেকশন হয়েছিল। প্রথম প্রধানমন্ত্রীকে জওয়াহরলাল কিন্তু যদি ও স্পেলিংটা দেখিস জওয়াহরলাল আর আমরা জওয়াহরলাল নেহরু। এবার দেখ, তাহলে আমরা এই যে দেখ 1950 সালে কি করে গভর্নমেন্ট ফ্যামিলি প্ল্যানিং চালু করে কিভাবে পরিবার সম্পর্কে আমরা কি করব, পরিকল্পনা করব। এবং ওই যে অপারেশনটার একটা নাম আছে, দেখ পুরো নাম মনে রাখতে হবে, রিপ্রোডাক্টিভ অ্যান্ড চাইল্ড হেলথ কেয়ার প্রোগ্রাম, RCH। RCH মানে এতটুকু বুঝুন, তাই তো? রিপ্রোডাক্টিভ অ্যান্ড চাইল্ড হেলথ কেয়ার প্রোগ্রাম চালু করা হয়েছিল। এর কাজ কি ছিল? যাতে সমাজকে আমরা কিভাবে সচেতন করতে পারি। ঠিক আছে, creating awareness among people about various reproductive related aspects and providing facilities and support। শুধু যে মানুষকে কি করব, সচেতন করব শুধু তাই নয়, মানুষকে কি করতে হবে, সাহায্য করতে হবে। যাতে কারো যদি এইডস রোগ হয় তাকে সাপোর্ট করতে হবে, এই নয় তাদেরকে সমাজ থেকে বের করে দেওয়া করে, এরকম তো করা যাবে না। বুঝে গেল? এরপরে আমরা যে এগুলো করছি, এগুলো করে কি লাভ হবে, কিভাবে এই অ্যাওয়ারনেসটা আমরা করব। এক নাম্বার হচ্ছে যেগুলো হাইলাইট করা আছে ওগুলো ভালো করে বলবো। কি লাভ আছে? অডিও ভিজুয়াল মাধ্যমে, মানে অডিও মানে কি, আওয়াজ, ভিজুয়াল মানে ভিডিও। আমরা খবরের নিউজ চ্যানেলের মধ্যে জনগত স্বাস্থ্য সম্পর্কে প্রচার করতে পারি, পেপারের যে হেডলাইন সেখানে আমরা দিতে পারি। এবং এই আমাদের স্কুলের মধ্যে কি সেক্স এডুকেশন আছে? বলে না। তাহলে কাকে এগিয়ে আসা আছে এই সমস্ত কাজে? শিক্ষকদের, স্টুডেন্টদের না, সবার আগে শিক্ষকদের, পিতা মাতাদের, বন্ধু বান্ধবদের। ওইটাই লেখা আছে। কি লেখা আছে দেখ, বলে না, মানুষ লজ্জা পায়। এবার দেখ, উপরোক্ত তথ্যগুলি সম্প্রচারে কাকে সাহায্য করতে হবে? পিতা মাতা, আত্মীয় স্বজন, শিক্ষক শিক্ষিকা, তাদেরকে কি করতে হবে? যৌন শিক্ষা সম্পর্কে বলতে হবে স্কুলে। এবং অনেক মিথ থাকে, কুসংস্কার, এটা করলে এটা হয়, এটা করলে এটা হয়। আমি ক্লাস 9 8 পর্যন্ত সিনেমা দেখতাম। এবার সিনেমাতে কি হইতো, বিয়ের পর একটা ফুলসজ্জা যেটা বলে। এবার আমি আমার দাদাগুলোকে জিজ্ঞাসা করতাম, ফুলসজ্জার রাতে কিছু না হলে বাচ্চাই হবে না? এই ধারণা ছিল। এবার এই ধরনের মিথ শুধু যে আমার মধ্যে আছে, অনেকের মধ্যে আছে। এই চুপ করে থাক বাবা। এবার সিনেমাতে কি দেখায়, বিয়ে হইলো, দুজনে কাছাকাছি আসতেছে, পরে 6 মাস পর একটা বাচ্চা হয়ে গেল। চুমু দিলেই কি তাহলে বাচ্চা হয়ে যায়? এই ধরনের কি ছোট বাচ্চার মধ্যে থাকে কিন্তু। তাহলে এই জিনিসগুলোকে কি করতে হবে? তাহলে এই ধরনের ভ্রান্ত ধারণা, এই ধরনের ভ্রান্ত ধারণাগুলো কি করতে হবে? দূর করতে হবে। এবং উইথাউট যদি প্রোটেকশন কেউ মিলন করে, সেক্স করে, তাহলে কি হবে? তার বাচ্চা হয়ে যাওয়ার চান্স আছে। কিন্তু অনেকে বলে যে না আমি বীর্য ফেলবো না, তাহলেই হয়ে যাবে। তোরা পড়া ছিল ওটা সেফ না। এবার উইথাউট প্রোটেকশন, যেমন কন্ডম ছাড়া যদি কেউ সেক্স করে, তাহলে কি হবে? জন্মগত যে বিভিন্ন রোগ আছে, যেমন হেপাটাইটিস বি, HIV, এগুলো কি ছড়াতে পারে। তাহলে একটা বাচ্চাকে যদি আমাদের ছোট থেকে একবার জানানো যায় যে এরকম করে এরকম করতে হয় না, তাহলে কি সে একটু হলেও সেফ থাকবে। এবং বেশিরভাগ এইডস আক্রান্ত কারা হয় বলতো?
ওই 15 থেকে 25 বছরের লোকগুলো, কারণ তারা কি সচেতন না এই বিষয়ে। দেখ তোদের কোনো দেখা ওই যে নিচে নিচে একদম নিচের দিকে দেখ আছে এই নিচে নিচে পড়ে নিচের দিকে দেখ একদম হাইলাইটেড সংজ্ঞাটা বললি নিচে নীল রঙের দেওয়া আছে। নীল না সবুজ আছিস? হ্যাঁ এবার দেখ এই জায়গাটা কথা এটুকু তো দেখবি সার্ভিক্সের ক্যান্সার না না হ্যাঁ এবার এদিকে দেখাও এখান থেকে দেখ জনগণকে বিশেষ প্রজননে সক্ষম দম্পতিদের এবং বিবাহযোগ্যদের কি জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি কি হবে ইজিলি অ্যাভেলেবল হতে হবে, দামে কম, হসপিটালে কন্ডম ফ্রিতে পাওয়া যায়, জানিস তো? কন্ডম প্যাকেট একদম তুই মনে হসপিটালে যা একটা বক্স থাকে ওখানে দাওয়াই তুই চাইলে নিয়ে আসতে কন্ডম আবার এটা বলে কি জানিস না? ও মা জানি না ঠিক আছে দাঁড়া আমি বলে দিচ্ছি দাঁড়া আরে দাঁড়া বাবা আমি বলে দিচ্ছি দায়িত্ব আছে তো আমার। এদিকে দেখো হ্যাঁ এদিকে দেখো অনেকে জানে না মেয়েরা বিশেষ করে এই দিক থেকে অনেক অনেক কিছু জানে না মেয়েরা, এবং একটা ছেলে ক্লাস 8 থেকে এগুলো নিয়ে এক্সপার্ট একটা লিখে দিতে পারে এক্সপার্ট। এখান থেকে একবার রিডিং কর তাহলে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি কেমন করতে হবে ইজিলি অ্যাভেলেবল হতে হবে, তারপর গর্ভবতী মায়ের কিভাবে যত্ন নিতে হবে, সদ্যজাত শিশুদের যে মাতৃদুগ্ধ পান করাতে হবে, আগের দিন পড়েছিস কোলস্ট্রাম। তাহলে এই জিনিসগুলো কি কোথায় দিতে হবে এগুলো এই সেক্স এডুকেশনের মাধ্যমে এগুলোকে সচেতন করতে হবে মানুষকে, তাহলে কি হবে আমাদের সুস্থ সমাজ গড়ে উঠবে। এবং তুই অশিক্ষিত ছেলে মেয়েদের একবার দেখি, বিশেষ করে ছেলেদের কথা বলছি, অশিক্ষিত ছেলেরা কি দেখি একটা মেয়ের দিকে অন্যরকম ভাবে তাকায় থাকে, সেটা গ্রামের বল বা শহরের বল, এবং তার জন্যই তারা কি হয় বিভিন্ন অপরাধের সঙ্গে যুক্ত থাকে। কাগজ প্রপোজ করলো হ্যাঁ বললো না গিয়ে অ্যাসিড ছুড়ে মারি দিতে চলে আসলো, রিজেকশন সহ্য করার তার ক্ষমতাই নেই। তাহলে ওই বাচ্চাটাকে যদি স্কুলের মধ্যেও জ্ঞান দেওয়া যায় তাহলে কি হবে, ওর মধ্যে একটু হলেও মানসিকভাবে পরিবর্তন আসবে, তবেই আমাদের কি হবে সুস্থ সমাজ গড়ে উঠবে। চলো এবার বইয়ে এই যে গল্পগুলো বললাম এগুলো এখানে লেখা আছে, জনগত স্বাস্থ্যের প্রয়োজনীয়তা করে নিস, রিডিং এবার তুই যদি এই নিয়মগুলো পালন করতে যাস সমাজে তোকে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হবে। স্কুলে গিয়ে এগুলো পড়াবি, ও গিয়ে ওর মাকে বলে দিল জানো স্যার আমাকে এগুলো কথা বলছে, পরের দিন এসে আমাকে মাইর মারছে, আমাদের সাথে কথা বলছে, আমাকে বলতেই হবে না। এই যে প্রথম বিধি নিষেধ একটা, দুই নম্বর কি আছে কম বয়সে বিবাহ। জানিস তোরা ওয়েস্ট বেঙ্গল বিগত 15 বছরে সবচেয়ে বেশি বাল্য বিবাহ আমাদের রাজ্যে হয়। আমাদের পাড়ার কোনো মেয়ে নাই যে 15 বছরের উপরে গেছে মনে হয়, সবাই বিয়ে করে শেষ, ক্লাস 9 এ উঠতেছে পালাচ্ছে, ক্লাস 9 এ উঠতেছে পালাই যাচ্ছে। তাহলে 2 নম্বর পয়েন্ট গেল। তারপর কি আছে অপরিণত পিতামাতা, যেই মেয়ে 9 এ যদি বিয়ে করে, ও যদি বিয়ে করে বরের সঙ্গে থাকবে তার মানে 1 বছর পর ওকে প্রেগন্যান্ট পাবেই একবার 100%। তাহলে ও নিজেই বাচ্চা, ওই যদি আবার বাচ্চা থাকে তাহলে ও কি নিজে দেখাশোনা করবে না বাচ্চা করবে, তাহলে অপরিণত পিতামাতা একটা সমস্যা। তারপরে কি আছে জীবনযাত্রা, দেখ যদি একটা ছোট বয়সের ছেলে বা মেয়ে বিয়ে করে ওর জীবন এখানেই শেষ কি না, ওই মেয়েটা কি আর পড়াশোনা করতে পারে, রেয়ারলি পারে, তাহলে কি ওখানেই শেষ। এবার ছেলে এবার ওই সম্পর্কগুলো কদিন থেকে করতো একটা বাচ্চা হওয়া পর্যন্ত, একটা বাচ্চা দিল প্রেম ভালোবাসা সব পিছন দিকে বন্ধ হয়ে গেল। তাহলে তারপর কি আছে তার ছোট বয়সে বিয়ে করলে কি হবে, মা ও শিশুর মৃত্যু ঘাট হতে পারে, কারণ কি জননাঙ্গগুলো ডেভেলপই হয়নি। তারপরে কি আছে ব্যক্তিগত স্বাস্থ্য, ছোট বয়সে এই দেখ দারিদ্রতার কারণে কি হয় ব্যক্তিগত স্বাস্থ্যের অবনতি ঘটে, নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারবে না। তারপরে কি আছে
ওই একই জিনিস, আবার কম বয়সের মাতা, তারপর জনসংখ্যার বৃদ্ধি। এবার কেউ যদি 9-এ বিয়ে করে, সে 2 বছর পর ধরলাম একটা বাচ্চা নিল, তার 3 বছর পর আরেকটা বাচ্চা নিল, তার 3 বছর পর আরেকটা বাচ্চা নিল। তাহলে ছোট বয়সে বিয়ে করলে তার বাচ্চা নেওয়ার প্রবণতা কি হবে? বেশি হবে। তাহলে জনসংখ্যা কি হবে? বেশি হবে। আমাদের ঠাকুরদাদের কেন 7-8টা বাচ্চা? কারণ 12 বছর বয়সে বিয়ে করে ওরা। আর আমরা কবে বিয়ে করবো? আমি বিয়ে করবো 30-এ, আমার 26.5 চলছে। তারপর ম্যাক্সিমাম আমার একটা বাচ্চা বড় করতে করতে আরেকটা বাচ্চা হয়তো টাইম থাকবে, তখন আমি নিজেই বুড়া হয়ে যাবো। বাচ্চা চাইলে না আমাদের, কিন্তু তোকে মানুষ করতে হবে। তো এই হচ্ছে ব্যাপার। এইবার এদিকে আয়। তুই যদি মেন্টালি সুস্থ না থাকিস, ডিপ্রেশনে মরবি। হ্যাঁ, তুই দুঃখে থাকবি, তোকে একটু পাত্তা দিচ্ছে না। রিডিং মনে কর একটা ছেলে যাকে কোনো মেয়ে পাত্তা দেয় না, ওকে দেখিস তো সবসময় দুঃখে থাকে না? বা একটা মেয়ে বল, ওকে যদি একটা ছেলে পাত্তা না দেয়, ও দুঃখ থাকে। মেন্টালি সুস্থ থাকা খুব উচিত। একটা ঠিক করে নে। এদিকে তাকা। RCH এর পুরো নামটা এখানে কি লেখা আছে? রিপ্রোডাক্টিভ এন্ড চাইল্ড হেলথ কেয়ার। ঠিক আছে না? এটা সেম জিনিসটা এখানে ভুল লেখা আছে। এই যে RCH এর এখানে লেখা আছে রিপ্রোডাকশন এন্ড চাইল্ড হেলথ কেয়ার। এখানে রিপ্রোডাক্টিভ করে নে। রিপ্রোডাক্টিভ করে নে। রিপ্রোডাকশন করা আছে, রিপ্রোডাক্টিভ করে নে। পরে দেখো বলি তো যেগুলো সিলেবাসে ইনক্লুড করা আছে ওগুলো। এবার এদিকে তাকা, এখানে কি লেখা আছে দেখো পয়েন্টটা? পপুলেশন স্টেবিলাইজেশন এন্ড বার্থ কন্ট্রোল। আমাদের পপুলেশন দেখ কি লেভেলে বেড়ে যাচ্ছে। হাইলাইট করা জায়গাটা দেখবি, the world population which was around 2 billion কত 1900 সালে, বর্তমানে কত 2000 সালে 6 বিলিয়ন হয়ে গেছে। 100 বছরে তাহলে কি শুনলা স্যার ভারতের কি সবথেকে বেশি? হ্যাঁ, বর্তমানে চায়নাকে আমরা হারিয়ে দিয়েছি। আমাদের সঙ্গে তো পারে। পশ্চিমবঙ্গ হচ্ছে দ্বিতীয় কি আমাদের জনঘনত্ব বেশি, বিহারের পরে জাস্ট আমরা। আমাদের পরে কি আছে বলতো? বাংলাদেশ। এবার দেখ, তাহলে আমাদের বার্থ কন্ট্রোল করা কি খুব জরুরি। তার জন্য আমরা কি করেছি? এই রিপ্রোডাক্টিভ এন্ড চাইল্ড হেলথ কেয়ার প্রোগ্রাম শুরু করেছি। এখানে দেখ আমাদের প্রত্যেক 2011 সেন্সাস মতে এখনকার সেন্সাস চলছে। তোদের বাড়ি বাড়ি গেছে লোক? গেছে হয়তো, তোরা জানিস না যে তোদের বাড়িতে কয়জন ছেলে আছে মেয়ে আছে। এই এর মধ্যেই গেছে হয়তো 1 মাস 2 মাসের মধ্যে। আর কিছুদিন পরেই তোরা নতুন সেন্সাস পাবি। কেন বলতো 2021 হওয়ার কথা ছিল এটা? কেন বলতো হয়নি? করোনা ছিল, তার জন্য পিছিয়ে গেছে। এবার 2011 মধ্যে 1000 জন মানুষ থাকলে প্রত্যেক বছর কতজন জন্ম নেয়? 20 জন করে। এখন দেখি আরো বেড়ে গেছে। এবং এটা একটা অ্যালার্মিং সিচুয়েশন। এত যদি গ্রোথ রেট হয়, মানুষ থাকার জন্য জায়গা কোথায় পাবে? খাওয়া বা কি পাবে? এবং পপুলেশন বেশি হলে এটাই সমস্যা। আমাদের দেশে পপুলেশন এতটাই বেশি যে এত জনসাধারণকে আমরা ভালোভাবে ট্রিটই করতে পারবো না। যে একটা সরকারি হসপিটাল যা, এমনি সব দাদা লোক খালি পড়ে যাবে। কিভাবে তুই কন্ট্রোল করবি? অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রিটা কেন উন্নত? কারণ জনসংখ্যা কম আর জায়গা ওদের অনেক বেশি। বইয়ে আবার এই তাহলে জনগত কিভাবে তুই কন্ট্রোল করবি পপুলেশন, সেগুলোর সম্বন্ধে দেওয়া আছে। এক নাম্বার কি? জনসাধারণের মধ্যে সচেতনতা করতে হবে। পরিবার পরিকল্পনা, মানে মানুষকে গিয়ে শেখাতে হবে যে ছোট পরিবার সুখী পরিবার। हम तो हमारे तो হ্যাঁ টাকা আছে তো জানিস না? আমি বের করে দিচ্ছি তো हम तो हमारे तो। কেন বলতে এটা লাভ আছে? আমার বাবা বিএসএফ চাকরি করে তো আমাদের ক্লাস 12 পর্যন্ত সরকার থেকে আমার 2টা বাচ্চা যাদের আছে তাদেরকে প্রত্যেক বছরে 12,000 করে টাকা দিল পড়াশোনার জন্য। যাচ্ছে কিন্তু 3টা বাচ্চা হলে 3টা বাচ্চাকে দিবে না। তার মাধ্যমে সরকার কি বলতে যাচ্ছে? যে তোমরা 2টা বাচ্চা নাও, 3টা যাতে না নাও। এমনি বলা আছে পরিবার পরিকল্পনা। তারপর এটা কি আছে? যৌন শিক্ষার্থীরা এতক্ষণ থেকে বললাম 7ম 8ম শ্রেণী থেকেই মানুষকে বোঝাতে হবে যে এবার বয়সন্ধিকালে যে পরিবর্তনগুলো হয় ছেলে বা মেয়েদের, এটা ন্যাচারাল জিনিস।
সেটা সম্বন্ধে তো চাপ নেওয়ার কিছু নেই। তারপরে কি আছে, বড়দের ভূমিকা, বড়দের কাছে আমি যেটা কাজ করছি কুসংস্কার দূর করতে। রাস্তায় যাওয়া হ্যাঁ রাস্তায় গিয়ে বলে রাস্তায় দেখ সেই সুযোগ যদি দেয় আমাকে যে একটা প্রোগ্রাম করছে সরকারের তরফ থেকে গিয়ে প্রচার করো, সেটা করাই যায়। আমি কোনো কাজ নাই, সুভাষ বোসের সামনে গিয়ে মাইক দিয়ে তারপরে এই যে সামাজিক যে আমাদের বিভিন্ন এই যে বললাম অ্যাসিড ছোড়া, রেপ করা, এগুলোকে কি করতে হবে, কঠোরভাবে আমাদের আইন প্রয়োগ করে বন্ধ করতে হবে, যাতে কোনো রেপিস্ট একবার রেপ করলে ছাড়া না পায়। কিন্তু আমাদের দেশে এটা রেয়ারলি হয়। 14 বছর জেল থাকবে, তারপর আপনি আর ছেড়ে দিবে, যে ভালো বিহেভিয়ার ছিল, যা বাবা তুমি ঘুরে বেড়াও। তারপর কি এই যে বর্তমানে মেয়েদের বিয়ের বয়স কত? না ছেলে না বলে বলে যে না, এটা চেঞ্জ করেছে ঠিকই, যে মেয়েদের আগে 18 ছিল, এখন 21 করা হচ্ছে, কিন্তু ইমপ্লিমেন্ট ওটা ওই 18 কে ধরেই হয়। এই যে 18 বছর মেয়েদের ন্যূনতম বয়স আর 20 বছর 21 বছর ছেলেদের। নেক্সট এই এদিকে। তারপর কি আছে, লিঙ্গ নির্ধারণ, অ্যামনিওসেন্টেসিস করে লিঙ্গ নির্ধারণ করা যাবে না, এটা কি, এটা বেআইনি। এবার মাধ্যমিক পরীক্ষার্থী মেয়েরা বেশি, ছেলেরা কম, এবং আর কদিন পর দেখবি ছেলেরা বই করতেছে না, ছেলে খুঁজেই পাবে। হ্যাঁ তাই হচ্ছে, আমার কাছে 25 জন পড়ে, তার মধ্যে 2 জন ছেলে, সব মেয়ে। এখানেও তাও একটু ব্যালেন্স তো আছে। তুই কোচিং সেন্টার যা যেখানে ইচ্ছা, সব মেয়ে, ছেলে নাই। তারপর কি করতে হবে, তারপর কি আছে, পরিকাঠামোর উন্নয়ন, মানে কি রে, পরিকাঠামো মানে আমাদের হসপিটাল, এগুলো কি করতে হবে, ঠিকঠাক উন্নতি করতে হবে। এইবার চলে আসবি, এই রোগগুলো এখন করবো না আমরা, চলে আসবি একবারে পেজ নাম্বার 199 রোগের পুস্তক আছে পরে। আবার এই যে ছোট পরিবার সুখী পরিবার, এই যে আবার পুরো একবার এই যে 199 এগুলো সব এর মধ্যে লাগবে হ্যাঁ রিডিং এই আস্তে এদিকে তাকাও। তাহলে জন্ম নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা আবার দেওয়া আছে, তারা খাদ্য, তাহলে কি হবে বেশি, আরে 199 এই ওই রেকর্ড হচ্ছে সব, তাহলে তোদের কথা বলে শোনা যাবে। কি বললাম, জনসংখ্যা বেশি হলে খাদ্যের উপর সংকট পড়বে। শিক্ষা, সবাইকে সঠিকভাবে শিক্ষা দেওয়া যাবে না, এই দেখ একটা দুটো সন্তান থাকলে শিক্ষা দেওয়াটা কি হবে, ভালো হবে। বেকারত্ব বাড়বে জনসংখ্যা বাড়লে। আগেকার দিনে মানুষের ধারণা কি ছিল, আমার 5টা ছেলে মানে 5টা ইনকাম করবে আর আমার ফ্যামিলিতে বিশাল লেভেল হবে, কিন্তু বাস্তবে সেটা একদম ভুল। যত বড় ফ্যামিলি তত সমস্যা বেশি। দেখি দূষণ, যত মানুষ তত বেশি গাড়ি চালাবে, কার্বন ডাই অক্সাইড ছাড়বে, তাতে কি হবে, দূষণ বাড়বে। প্রাকৃতিক সম্পদের উপর কি করবে, টান করবে। তারপর কি আছে, বাস্তুতান্ত্রিক পরিবর্তন, পরিবেশ নষ্ট হবে কিনা, হবে। দিল্লিতে গঙ্গা নদী জলে দেখতে পাবি না, উপরে কি পাবি, ফেনা। যমুনা নদী যে আছে এতটাই নোংরা করে ফেলবে। এই যে দেখ এই ত্রিভুজটা দেখতে পাচ্ছিস, এর মানে হচ্ছে এই উল্টানো কেন দেওয়া আছে বলতো, জনসংখ্যা কমানোর কথা বলছে, বুঝলি। এইটুকু পড়া হয়ে গেছে। এইবার পড়বি তোরা জন্ম নিয়ন্ত্রণের বিভিন্ন পদ্ধতি, এখানেই মেন গল্প শুরু হবে। হ্যাঁ রোগগুলো পড়ে। তাহলে একটা জিনিস তোদের মনে রাখো, এবার এমন জিনিস আসবে HPL ছিল, হিউম্যান প্লাসেন্টাল ল্যাক্টোজেস, HIV জানি না আমাদের, আচ্ছা আচ্ছা দাঁড়া, আস্তে আস্তে HPV আছে, আস্তে আস্তে দাঁড়া, একটু এখানে সব শোনা যাচ্ছে, তাহলে মানুষকে ভিডিও দিতে কি দেখাতে দিলাম তোদেরকে, এই যে দেখেন মিডিয়াকে অ্যাডভার্টাইজমেন্টের সাহায্যে কি শো করতে হবে, দেখ हम तो हमारे तो we do our do, ঠিক আছে, এই জন্য
না না বেশি বেশি যদি বাচ্চা কাচ্চা হয় তাহলে পরে তো করে না ঠিক বলবে তাতে থোড়ি না যায় আসে এনজয় আরে রে আসলে ফ্রি আছে চলো আর এদিকে এইটা তোদের এই ছবিটা দেওয়া আছে সবার প্রথমে তোদের হচ্ছে এই জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি প্রথমে কি দেওয়া আছে স্পেসিং এই পদ্ধতি এই স্পেসিং পদ্ধতি প্রয়োগ করে কি করব বলতো আমরা শুক্রাণু আর ডিম্বাণুকে মিলন হতে দিব না আর এটা হচ্ছে সার্জিক্যাল পদ্ধতি এখান থেকে হয় শুক্রাণু কেটে দিতে হবে বা ডিম্বাণু কেটে দিতে হবে এইখানে তো সবার প্রথমে আমরা এখানে আসি প্রথমে কি আছে প্রাকৃতিক তাই তো প্রাকৃতিকের মধ্যে কি কি আছে নিরাপদ সময় কখন নিরাপদ সময় বল হ্যাঁ ওভুলেশনের আগে মরার কথা এই মনে কর 14 তারিখ ওভুলেশন হয় তাহলে 11 থেকে ওই 18 দিন পর্যন্ত একটা এস্টিমেট ওই সময়টা মিলন করা যাবে না এই সময়টায় সবচেয়ে চান্স বেশি মিলন করলে বাচ্চা হয় তার মানে এই ডেটটা ছাড়া যদি এর আগে করা যায় বা এর পরে করা যায় তাহলে কি বাচ্চা নাও হতে পারে 100% গ্যারান্টি দিতে পারবো না যে হবে না নিরাপদ সময় গেল তারপর কি আছে এলএএম মানে ওই ল্যাকটেশন অ্যামেনোরিয়া মানে মাতৃদুগ্ধ যতদিন খাওয়ায় কতদিন পর্যন্ত খাওয়ায় ওই ধরে নেন 6 মাস পর্যন্ত 6 মাস পর্যন্ত রজস্বক্র হয় না কেন কারণ প্রোল্যাকটিন হরমোন বেশি থাকে যা এফএসএইচ আর এলএইচ এর ধরনে বাধা দেয় আর এরা ধরনে হলে স্টুডেন্ট প্রতিস্টেরন পাবি না তার মানে যতদিন মাতৃদুগ্ধ খাওয়াচ্ছে যতদিন বলতে 3-4 বছর না 6 মাসের মতো ততদিন মিলন করা যেতে পারে 100% গ্যারান্টি না লাস্ট হচ্ছে তুলে নেওয়া পদ্ধতি বলেছি এটা যে বীর্য পড়ার আগে যদি জনি থেকে তুলে নেওয়া যায় তাহলে কি হবে বাচ্চা নাও হতে পারে দাগে নেই তিনটা আইছিস কি বলেছে কোনটা যাবে এখানে ওইটা নাই তুলে নেওয়ার পদ্ধতি না আছে এই যে বলে আরে উল্টা উল্টা আই হইছে একটু নেক্সট কোনটা কোন না দেখাই আছে রে দেখো তো শুনুন অ্যামেনোরিয়া আর কোথায় এই কি রে এই ল্যাকটেশন এরপর টেস্টটা দেখি না কতটা এই এবার আমরা কি করব বাধাদায়ক পদ্ধতি এখানে কি করব আমরা বাধা দেব তার মধ্যে এই যে মেয়ে এদিকে তাকা কোন জিনিস এখানে আমরা তোমার জিনিস বলতে আমরা জানা জিনিসগুলো তোমার না এই দেখো আর এই যে সুন্দর করে দেখো এগুলা টিভিতে দেখেছো আজ দাঁড়াও তুই কোথায় বলিস না চুপ করে থাক আমাকে বলতে সবার প্রথমে কি আছে দাঁড়া প্রথমে হচ্ছে আমাদের কন্ডোম এই কন্ডোম কি এই যে এটা টিভিতে অ্যাড আসে এরকম করে বিউরেক্স ম্যানফোর্স এগুলো বিভিন্ন কোম্পানির নাম এই দাঁড়া এগুলো বিভিন্ন কোম্পানির নাম যারা কি করে এগুলো বিক্রি করে এটা হচ্ছে তোর কন্ডোম ঠিক আছে না এটা রাবারের তৈরি হয় শোনো না এটা শোনো এটা হচ্ছে তোর স্ত্রী মানে স্ত্রী না এটা পেনিসের ছবি দেওয়া আছে এবার অরিজিনাল ছবি দেওয়া যাবে এটা এরকম ভাঁজ হিসেবে পাওয়া যায় হ্যাঁ একদম চ্যাপটানো থাকে ওটাকে খুলে লাগাতে হয় এবার এটা একটু দিক আছে লাগানো উল্টা দিকে লাগালে কিন্তু হবে না উপরের দিকটার মধ্যে লুব্রিকেটেড থাকে মানে কেমন থাকে একটু জেলি জেলি থাকে যাতে মিলনের সময় ঘর্ষণটা কম হয় যদি উল্টা দিকে লাগাইস বা কোনো ভাবে ফুটা থাকে তাহলে কিন্তু সব গেল এবার না যে খুলে তুই চেক করবি জল পড়ি ফুটা আছে না এরকম করা যাবে না তাহলে বোঝা গেল এটা রাবারের তৈরি এবার হসপিটালে যেগুলো পাওয়া যায় দাম কত বলতো 200 টাকা 200 টাকাতে 20 টা পাই যাবে এত টাকা দিয়ে এগুলো কে কিনবে বাবা এইবার চুপ 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 এবার হসপিটালে যেগুলো পাওয়া যায় সেগুলো ফ্রিতে পাওয়া যায় কেন দাম কম থাকে বলতো কারণ ওগুলো ভালো হয় না ওগুলো ভালো কোয়ালিটির হয় না এবং রাবারের বিচ্ছিরি গন্ধ থাকে তার জন্য কি হয় এইগুলো মানুষ ব্যবহার করে এবং এগুলোর মধ্যে ফ্লেভার থাকে আমরা আমি জয়ন্ত স্যারকে জিজ্ঞাসা করছিলাম স্যার কেন ফ্লেভার দেয় কেন দেয়
যাতে যাতে ওই রাবারের ন্যাচারাল গন্ধটা না আসে। স্ট্রবেরি চকলেট এগুলো বিভিন্ন মানে ওইটা দিয়ে চকলেটের গন্ধ আসে। হ্যাঁ মানে গন্ধটা আসে যাতে রাবারের বিচ্ছিরি গন্ধটা না আসে। তাহলে এটা সম্বন্ধে পড়া শেষ। এবার কন্ডোম যে ছেলেদের শুধু আছে তা না, মেয়েদেরও পাওয়া যায়। এই যে দেখ ডায়াফ্রাম লেখা আছে না, যে ডায়াফ্রাম এটা কোথায় আটকে দেয়, এই দেখ সার্ভিক্সের মধ্যে আটকে দিচ্ছে। দেখা যাচ্ছে ফিমেল, এটা হচ্ছে ফিমেল কন্ডোম বা ডায়াফ্রাম। বুঝা গেল? এরপর আছে তোদের সেম এই যে ফেম শিল্ড। ফেম শিল্ডের মধ্যে ওই ডায়াফ্রামের মধ্যে দেখতে এখানে দুইটা রিং থাকে, একটা বড় আর একটা ছোট। বড় রিংটা ভ্যাজাইনার দিকে থাকে আর ছোট রিংটা সার্ভিক্সের শেষের দিকে থাকে। বুঝা গেল? নেক্সট কি আছে রে? সার্ভাইকাল ক্যাপ। এটা এই যে টুপির মতো দেখতে পাচ্ছিস কোন জায়গাটা আটকা দিয়েছে? সার্ভিক্সের এখানে, যাতে শুক্রাণুগুলো কি করতে না পারে, ভেদ করতে না পারে। তারপর কি আছে? এই যে হোল্ড ক্যাপ, এটা ওই সার্ভাইকাল ক্যাপের মতোই ও আটকায় দিতে হয়। কোথায় আটকায় দিতে হয়? সার্ভিক্সের মধ্যে। এই বুঝলি? তাকে শেষ ওইটুকু কাট। ওইটা কি বললে তুমি কালকে আসবে? হোল্ড কাপ, এখানে দেখে এটা কাজ কি? এই যে সেম কাজ সার্ভিস ওটা সার্ভিস। এই সার্ভিক্সের মধ্যে বন্ধ করে দেয়। এবার সবচেয়ে বেস্ট কি বলতো? সবচেয়ে বেস্ট হচ্ছে এই ইউজ অফ কন্ডোম। এটা সবচেয়ে বেস্ট এবং এর মানে এরা যে কন্ডোম পরে কেউ মিলন করলে কোনো সমস্যা হবে, ন্যাচারাল ফিলিং হয়, ওরকম কোনো ব্যাপার না যে একবার একটা বড় প্লাস্টিক পরাই দিয়েছে, ওরকম কিছু না। কোনো রকম মানে আনকমফোর্টেবল ফিলিং হবে না যে ওটা কেউ পরে আছে বা পরেনি। এটা আর আমি পড়ানোর সময় কেউ পার্সোনাল কোশ্চেন বলবি না। আপনি কি না দেখেছেন? আপনি এটা কিভাবে জানেন? প্রচুর রিসার্চ আছে, ওগুলা ছোট থেকে বড় হয়ে গেছে, তাই এগুলা পার্সোনাল জায়গাটা। এবার এবার এটা যে শুধুমাত্র তোর স্পার্ম যেতে বাধা দেয় তাই না, বিভিন্ন যে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ সেগুলো যেতে দিবে না। যদি কোনো এইচআইভি আক্রান্ত ব্যক্তি মিলন করতে চায়, সে কন্ডোম করে করতেই পারে, কিছুই হবে না, কোনো সমস্যা হবে না। বুঝা গেল? ওপরটা তাকিয়ে রাখ। এরপর কি আছে রে? ওপর কি ও স্যার ওয়ার্ডের মতো দুটো দিক। আসবো? রাসায়নিক পদ্ধতি। রাসায়নিক পদ্ধতি মানে কেমিক্যাল মেথড। এই দিকে দেখো, ওই যে দেখ, এগুলোর দিকে দেখো। এই যে এটা টুডেটা কি? একটা এই যে দেখ লেখেন লেখা আছে ফোম কি ট্যাবলেট। যা কি করে বলতো? শুক্রাণুকে ধ্বংস করে। এর মধ্যে কি থাকে? ল্যাকটিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড, বোরিক অ্যাসিড। এবার সাইট্রিক অ্যাসিড জানি শুক্রাণুর পুষ্টি দেয়, পড়াছিলাম। কিন্তু যদি বেশি হয়ে যায় অ্যাসিড তো শুক্রাণুকে ধ্বংস করে দিবে। যখন শুক্রাণুকে, তাহলে কি শুক্রাণুকে এটা মারতে পারে? তার জন্য এদেরকে আমরা কি বলি? স্পার্মিসাইড। স্পার্মি মানে শুক্রাণু আর সাইড মানে মেরে ফেলা। এই টুডে কোথায় ব্যবহার করবে? এই যে সার্ভিক্সের এখানে শুক্রাণু মিলন করতে পারবি, কিন্তু যদি শুক্রাণু যায় এখানে গিয়ে কি হবে? মারা যাবে। এছাড়াও বিভিন্ন জেলি পাওয়া যায়। এটা জেলটা ডিউরাজেল, এর মধ্যে সেম কম্পোনেন্ট থাকে। তুই মেয়ের যোনির মধ্যে ডিউরাজেল দিয়ে দিবি বা ছেলেদের পেনিসের মধ্যে ডিউরাজেল দিয়ে দিবি, শুক্রাণু বেরোবে ঠিক কিন্তু মারা যাবে। তারপরে কি হবে? বাচ্চা হবে। দাদা অপারেশন যে বলে তখন অপারেশন মানে আস্তে আস্তে অপারেশন হবে। তাহলে কেমিক্যাল মেথড করলি রাখ দিয়ে পুরো ড্রেনিং করবি, বুঝে যাবি। নেক্সট কি আছে রে? হ্যাঁ, নিটে কোশ্চেন আসছে এখান থেকে। আইইউটি এগুলো আগের বারে বানানো, এবার আমি একটা হাতও দেখি। আগের বারে বানানোর জিনিসগুলো আমার এবার অনেক কষ্টটা কমাই দিয়েছে, আর প্রচুর কষ্ট হয় এগুলো বানাতে গিয়ে। ইন্ট্রা ইউটেরাইন ডিভাইস। এইবার আমরা কিছু ডিভাইস জরায়ুর ভিতর প্রবেশ করাবো। প্রথমটা কি লেখা আছে দেখ? বিনা ওষুধযুক্ত, আর দেখ লেখা আছে নন মেডিকেটেড আইইউডি আছে। উদাহরণ ভালো করে, লিপেস লুপ। লিপেস লুপটা হচ্ছে এই দেখ ইউটেরাসের মধ্যে দেখতে পাচ্ছিস এটা, এই যে এটা, এই লিপেস লুপটা যদি তুই প্রবেশ করাস তাহলে কি হবে বলতো? এর মধ্যে কোনো ওষুধ বা কিছু দেওয়া নেই। এটা এখানে যাওয়ার ফলে জরায়ুর ভেতরে যে বিভিন্ন
ফ্যাগোসাইটিক কোষ, যেমন ম্যাক্রোফাজ নাম শুনছিস? ম্যাক্রোফাজ কি করে? জীবাণুকে খেয়ে নেয়। তো মনে কর শুক্রাণুগুলো যাচ্ছে আর এই ম্যাক্রোফাজ কি করে বলতো? শুক্রাণুগুলোকে খেয়ে নেয়। এই লিপিড রূপটা দেওয়ার ফলে ম্যাক্রোফাজ বেশি জমা হবে এখানে, বুঝলি? কারণ তো শরীর ভাববে যে আমার শরীরে হয়তো কোনো জীবাণু আসছে, ওইখানে হোয়াইট ব্লাড সেল পাঠাও। বুঝা গেল? গেল। এটা দিলেই কেন লিপিড রূপটা দিলেই ম্যাক্রোফাজ চলে আসবে, তার জন্য দিয়ে দেবে। বুঝলি? কি লিখছে এটা? দেখ লেখা আছে প্লাস্টিক বা কোনো কেমিক্যাল কম্পাউন্ড। পলিইথিলিন মানে প্লাস্টিক। এদিকে তাকাও। তারপর তামা নির্গমনকারী, এই যে কপার CuT, Cu7, মাল্টিলোড 375, তিনটাই মনে রাখতে হবে তোকে। পরীক্ষায় ডান স্তম্ভ বাম স্তম্ভ মিলাতে বলবে। এরা কি করে বলতো? তামা বের করে। এই যে ছবিটা দিকে তাকা। দেখতে পাচ্ছিস? এগুলা স্পেশালাইজড ডাক্তার বা নার্স এগুলোকে ইনসার্ট করে দেয় জরায়ুর মধ্যে। কিভাবে করে সেটা ওরাই জানে। অবশ্যই লাগবে, এখন কমফোর্টেবল লাগবে। তাহলে এখানে কি হবে? শুক্রাণুগুলোকে যদি যায় আর এখান থেকে কি বের হবে? কপার। এবার মনে রাখবি কপার কি করে? শুক্রাণুর যে মধ্য অংশে কি থাকে? শুক্রাণুর মধ্য অংশে মাইটোকন্ড্রিয়া থাকে না? মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়ার মধ্যে তোরা পড়েছিস ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম? হ্যাঁ, ক্যালসিয়াম রাইট, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। ওই যে পড়েছিলি কমপ্লেক্স 1 2 3 4, তারপর এটিপি সিনথেস। এই কপার দিয়ে এই কম্পোনেন্ট এই প্রোটিনগুলোকে বাধা দেয়, যার ফলে মাইটোকন্ড্রিয়ার মাধ্যমে আমরা শক্তি পাবো না। শক্তি না পেলে শুক্রাণুটা সুইম করতে পারবে, এদিকে যেতে পারবে না। কপার এতে বাধা দেয়। পিরিয়ডস হবে, ন্যাচারালি হবে, শুক্রাণু যেতে দিবে না। শুদ্ধ কভার থেকে যেটা প্রবলেম হবে না। হবে তো আসছে ওগুলো লেখা আছে। তাহলে কপারটি এগুলো মনে রাখবি। তারপরে কি আছে? হরমোন নিঃসরণকারী। এই আইইউডি গুলো কি বের করবে? হরমোন। যেমন দেখ এই যে প্রোজেস্টার, LNG20, LNG20 পুরো নাম আমি আমার নিজে জানি। এগুলো কি বের করে? হরমোন বের করে। কি কি হরমোন? প্রোজেস্টেরন। এবার প্রোজেস্টেরন আমাদের কিসে সাহায্য করে? প্রোজেস্টেরন তো আমাদের দরকার প্রেগন্যান্সির জন্য, কিন্তু এখানে প্রোজেস্টেরন আবার কি করতেছে? বাধা দিচ্ছে। মনে কর 14 দিনের মাথায় ওভুলেশন হয়, তুই এক দিনের পর থেকে পুরো প্রোজেস্টেরন মানে এই আইইউডিটা দিয়ে দিবি, হরমোন রিলিজিং। এই কি বের করবে? প্রোজেস্টেরন বের করবে। প্রোজেস্টেরনের পরে কি হবে বলতো? এই সার্ডি স্টেজে আছে, এখানে প্রচুর পরিমাণ মিউকাস জমা হবে। তারপরে কি সার্ভিসটা বন্ধ করে দিবে? শুক্রাণুটা যেতে পারবে না, বাচ্চা হবে না। সমঝা? তাহলে এইগুলো মনে রাখবি। উদাহরণগুলো এখানে ইম্পর্টেন্ট। দেখবি কোশ্চেনটা? দেখবি একদম ইজি। এই যে দেখা যাচ্ছে কি? আমি বাংলাটাকে এই যে ডায়াগ্রাম করলি, এই যে প্রোজেস্টার কি? হরমোন রিলিজিং আইইউডি। তারপরে মাল্টিলোড 375 কি কি বলি এটা? কপার। কপার কোথায় আছে? এই যে কপার এরকমই আসবে, কোশ্চেন আসবে। এই যে হরমোন বানানটা কি লিখছেন না? হ্যাঁ, ট্রান্সলেট করা না এটা। এটা ড্রাগ থেকে একটা কোশ্চেন আসে, যেটা পরে সেমিস্টার পড়বি। আনন্দের অনুভূতি ঘটায়, শক্তি তাহলে এটা গেল। এরপরে এবার এর কিছু সমস্যা আছে, এই যে অসুবিধা যেগুলো কথা বললি, দেখ এগুলোর উপস্থিতিতে তুই প্রেগন্যান্ট হতে পারবি না। যদি তুই বাচ্চা নিতে চায় তাহলে তুই এই টেকনোলজিটা ব্যবহার করতে পারবি না। তারপরে কি আছে দেখ, এবার নিজের থেকে পুষে যেতে পারে।
এটা ইনসার্ট করে দিছিস টয়লেট না পিরিয়ডস এর মাধ্যমে দেখা গেল এটা বের হয়ে চলে আসলো। তারপরে কি আছে এই যে ব্যথা সৃষ্টি করতে পারে, জরায়ুর মধ্যে ছিদ্রের সম্ভাবনা থাকে, তারপরে সংক্রমণের ঝুঁকি থাকে, ভিতরে ইনফেকশন হয়ে গেছে, তাই ইউজ না করাই বেটার। এই দেখ যদি কেউ বাচ্চা নিতে চায় তাদের ক্ষেত্রে এটা সুপারিশযোগ্য নয়। নেক্সট হচ্ছে এই যে যেটা সবচেয়ে বহুল প্রচলিত একটা ওই কন্ডোমের পরে গর্ভ নিরোধক বই বা ওরাল পিল, ওই যে সাহেলি কি সাহেলি সাহেলি আমার একটা স্টুডেন্টের নাম হচ্ছে সোহেলি, আমার এটা দেখে তোর কথা মনে পড়ে ফার্স্ট ওদের স্কুলে চার 23-25-523 ভালো হয়েছে। এখানেও এটা দুইটা পরীক্ষা দিয়েছি, প্রথমটা ফার্স্ট হয়েছে, দ্বিতীয়টাতে থার্ড হয়েছে, সেকেন্ড হয়েছে। দেখ তাহলে এই ট্যাবলেটগুলোর মধ্যে কি থাকে বলতো, হয় প্রজেস্টেরন থাকে না হয় ইস্ট্রোজেন থাকে। এবার কেমন থাকে ইস্ট্রোজেনটা সেটা বলছি। কবে খাইতে হবে তোকে এটা? এই দেখ 5 দিন থেকে শুরু করে 21 দিন। কারণ 5 দিন আগে কেন খায় না বলতো? কারণ ওই সময় তো পিরিয়ডস চলে, বাচ্চা এমনিতেও হবে না, কিন্তু এই সময়টার মধ্যে কি বাচ্চা হওয়ার চান্স আছে, তার জন্য খাইতে হবে। এবং কোনো দিন যদি বাদ দেয় তারপরে দিন দুইটা করে খেতে হবে। বুঝা গেল? এগুলো হচ্ছে গর্ভ নিরোধক পিল। এটা কি 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 করে? এটা দেখ ডিম্বাণু নিঃসরণ বন্ধ করে দিতে পারে। স্যার আমার সিস্টার ছিল ডাক্তার লোকে এমন ওষুধ খাইতে দিছে, আমাকে বলছিল একদিন না খেলে পরে এদিকে দেখাও। তাহলে এইটা ধরে দাগ দিয়ে রাখ, বইয়ের মধ্যে দাগ দিয়ে রাখ, ডিম্বাণু নিঃসরণ বন্ধ করে। এবার ওই যে বললাম যদি প্রজেস্টেরন থাকে ওই বড়িগুলোর মধ্যে, তাহলে কি করবে? সার্ভাইকাল মিউকাস বেশি পরিমাণে বের হবে কিনা? ওইটাই তো সার্ভাইকাল মিউকাস, মানে যেটা বললাম একটু আগেই, এত মিউকাস হবে শুক্রাণু যেতেই পারবে না। এইবার আরেকটা কাজ করে, এই বড়িটা তাহলে দেখা করবে। হ্যাঁ এদিকে দেখো, এই যে এন্ডোমেট্রিয়ামের যে কোষগুলো আছে না, তারা কি হয় আকারে বড় হয়ে যায় না, তখন তাকে আমরা কি বলি? ডেসিডুয়া। কখন বড় হবে? যখন এদের মধ্যে কি এসে বসবে? ইস্ট্রোজেন এসে বসবে। তাহলে এই লালটা কি? ইস্ট্রোজেন, আর এই কালোটা ইস্ট্রোজেন গ্রাহক। এইবার ওই ওষুধগুলো এমন ভাবে ডিজাইন করা হয়, তারা কি করে বলতো? ইস্ট্রোজেনকে মিমিক করে। মানে ওটা ইস্ট্রোজেনের মতোই দেখতে হবে, কিন্তু এই কোষগুলোকে কিসে পরিণত হতে দিবে না? ডেসিডুয়াতে পরিণত হতে দিবে না। তারপরে কি হবে? ইস্ট্রোজেনের কাজে বাধা দিল না, তাহলে প্রেগন্যান্সির জন্য কি এন্ডোমেট্রিয়ামটা তৈরি হবে না। কি বললাম আবার বলি, ওষুধগুলোর মধ্যে এমন কম্পোনেন্ট থাকে যা ইস্ট্রোজেনকে মিমিক করে, যার ফলে ও সহজেই গিয়ে ইস্ট্রোজেন গ্রাহকের সঙ্গে গিয়ে কি হয়ে যুক্ত হয়ে যায়। যার ফলে এ যদি যুক্ত হয়ে থাকে, এখানে এসে ইস্ট্রোজেন যুক্ত হতে পারবে না, তার ফলে আমাদের এন্ডোমেট্রিয়ামটা রেডি হবে না প্রেগন্যান্সির জন্য। বাচ্চা হবে না, শুক্রাণু ডিম্বাণু যদি মিলন হয় বসার জায়গায় পাবে না, বের হবে। এন্ডোমেট্রিয়াম তো রেডি না হলে প্রিয়রও হবে না, কারণ এন্ডোমেট্রিয়ামটাই বসে পড়বে। কি এন্ডোমেট্রিয়াম তো 1 থেকে 14 দিনে তৈরি হয়, তো ও তো তৈরি হচ্ছে, বের হয়ে যাবে। যা কিছু কোষ আছে সবগুলো বের হয়ে যাবে, তখন স্পেসিফিক ডেট থাকবে না যে 28 দিনের পর পিরিয়ড হবে। এন্ডোমেট্রিয়াম রেডি হলো না, ওইটাই বের হচ্ছে। রেডি না হলেই বের হয়ে যাবে। মানে তোর যে পিরিয়ডসের যে রক্তগুলা ওগুলা তো কম বের হবে, কারণ এন্ডোমেট্রিয়ামটা খসার পরেই তো রক্তটা বের হবে। তখন দেখা গেল শুক্রাণু ডিম্বাণু এখানে আছে, মিলানো হয়েছে, কিন্তু এরা দুজন জাইগোট বা মরুলা অবস্থায় কি হয়ে গেল? বের হয়ে চলে গেল। কবে বের হয়েছে তুই নিজেও জানিস না, ছোট্ট, বুঝলি? এর জন্য এই লাইনটা লেখা আছে, এই যে এই লাইনটা, এই যে গর্ভাশয়ের গঠন এমন ভাবে পরিবর্তন করে যাতে কি হয়? সংস্থাপন মানে ইমপ্ল্যান্টেশন অযোগ্য হয়। समझा? এই যে ওষুধগুলোর নাম সাহেলি, আলাকি।
পরিমাণ মিউকাস তৈরি করে? ইন্টারমিডিয়েটে ভর্তি হবে না। তাহলে মৌখিক পিল পড়বি, এরপর এইগুলা পড়বি না। এই যে ইনজেকশনের মাধ্যমে একবার জাস্ট বলে দিচ্ছি, যদি তোকে প্রোস্টাগ্ল্যান্ডিন ইনজেকশন করে তাহলে কি হবে? জ্বরের সংকোচন ঘটবে। যদি ইমপ্লান্টেশন হয় তাহলে কি হবে? টোটালটাই বের হয়ে যাবে। ওটাই লেখা আছে, ইনজেকশনের মাধ্যমে গর্ভরোধ। ওটা লেখা আছে না? প্রোস্টাগ্ল্যান্ডিন আছে কোথাও? হ্যাঁ কোথায়? এখানে এই প্রোজেস্টিন লেখা আছে। কি লিখি প্রোজেস্টেরন। নাই লেখা আছে। যা। তোদের বি নাম্বার পয়েন্ট আর সি নাম্বার পয়েন্ট পড়া দরকার নেই। আর এমার্জেন্সি বিলটা তো দেখিস ওই আইপি এর নিচে দাগ দিয়ে না। আইপি চিনি আইপি কে? লিভারের জিনিস। বলি কি? যদি কেউ কোনোভাবে দেখা গেল মিলন করলো বা কোনোভাবে রেপ বা এরকম যদি কিছু হয়, তখন কি হবে? তাকে রেপ হলে তো তাকে তো বাচ্চা নেওয়া যাবে না, তখন আইপিএল খাওয়ানো হবে। দেখা গেল মিলন করলো, ও কোনোভাবে মিলন চলাকালীন কন্ডম ফেটে গেছে বা নষ্ট হয়ে গেছে, তখন কি হবে? কন্ডম ও তখন তো সব চলে গেছে। বাবা স্ত্রী জগৎলা, তখন তাকে কি করতে হবে? ওই আইপিএল ট্যাবলেট খাওয়াতে হবে। তারপরে কি হবে? তাকে খাওয়াতে হবে। বুঝা গেল? অবশ্যই খেতে, ওই যে 21 দিন পর্যন্ত খেতে হবে, মানে পর্যন্ত 5 থেকে 21 তারিখ পর্যন্ত খেতে হয়। বুঝলি তো? এটাও খেতে হয়। আর তুই যদি এমার্জেন্সি হিসেবেও এটা ব্যবহার করতে পারিস, মানে আগে গর্ভনিরোধক বড়ি হিসেবেও কাজ করবে, এমার্জেন্সি পিল হিসেবেও এটা কাজ করবে। 72 ঘন্টার মধ্যে যদি খাস তাহলে বেস্ট কাজ দেবে, তবে এটার সাইড ইফেক্ট অনেক আছে পরবর্তীতে। শরীরের মধ্যে ধরে অবশ্যই সাইড ইফেক্ট আছে, করবি না বলবো এগুলো। তাহলে একবার দেখে নে। হ্যাঁ, এই যে মর্নিং আফটার পিলও বলে, কেন বলতো? সকালে উঠে খেতে হয়। আরে রাত্রেবেলা মনে কর কেউ মিলন করলো, রাত্রে দোকান বন্ধ থাকতে পারে না, সকালে সে দোকান থেকে কি কিনে খাইতে হবে, এগুলো খুব ভালো। কারণ দেখি না না লাস্ট তাহলে এর কাজ কি? ওইদিকে দেখ কি ডিম্বাণু নিঃসরণে বন্ধ করতে পারে। এবার ওই যে পার্শ্ব প্রতিক্রিয়া দেখেন লাস্টে লেখা আছে, কি লেখা আছে? মাসিক অনিয়ম, মানে রজস্বক্র ইরেগুলার হয়ে যাবে, জরায়ু থেকে রক্তপাত হতে পারে, বমি, এগুলো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যেতে পারে। শুধু মনে রাখিস যে আইপিএল কি একটা এমার্জেন্সি কি হবে ওষুধের নাম ওই যে ওভারঅল মানে একসঙ্গে দুটো। এরা 24 ঘন্টার মধ্যে খেলে বেস্ট। কি হবে? 72 ঘন্টার মধ্যে ওভারঅল দুটি বই আর ওরাল মুখ দিয়ে ওরাল হবে না, ওরাল না, ওরাল ও আর ই মুখ দিয়ে খেতে হবে। ওটাই দেখা আছে, ওরাল পিল বলে, মানে মুখ দিয়ে যেগুলো ট্যাবলেট খায়। কি বানান লিখে এবার অনেকে আবার এই টেকনোলজি ব্যবহার করে, এই যে সার্জিক্যাল মেথড যেটা কথা বললি, সার্জিক্যাল মেথডে কি করি? হয় ছেলেদের ভাষা ডিফারেন্সিয়া বলে না এটাকে, বা শুক্রাণালী, এটা কেটে দিয়ে বেঁধে দিতে পারিস, অথবা তখন তাকে আমরা কি বলবো? ভাষা ডিফারেন্সিয়া, তাই এটাকে আমরা কি বলি? ভ্যাসেক্টমি বা ভেসেক্টমি। আর এটা কি? এটা কি ডিম্বনালী বা ফ্যালোপিয়ান টিউব, এটাকে কেটে দিয়ে বন্ধ করলে কি হবে? টিউবেক্টমি। হ্যাঁ, পারবে না সে। ইয়েস, তাহলে কি হবে? শুক্রাণু এদিক দিয়ে এদিকে যেতে পারবে? বিন্দাস মিলন কর, শুক্রাণু এখানে নাই। আর যদি এটা হয় তাহলে কি হবে? ডিম্বাণু এদিক দিয়ে এখানে আসতে পারবে না, তুমি বিন্দাস মিলন করো। ছেলেরা তো এটা করতে চায় না, ছেলেরা কি এটা করতে যাবে? এরা কখন করে?
এই চালাক মানুষগুলো বিশেষ করে গ্রামের ক্ষেত্রে বইয়ে যখন বাচ্চা হয় সিজার বা কিছু তখন ডাক্তারকে বলে থেকে এটা করে দিবে নাম আছে এটা দিয়ে বলে এটাই না? অপারেশন তো বলে তো এই ছিল আমাদের ক্লাস। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।